আজ কয়েক সপ্তাহ ধরে কোনো কেস নেই, কোনো রহস্যও নেই। রাহুল আরামে দিন কাটাচ্ছিল, পায়ের ওপর পা তুলে বসে আছে, যেন কোনো কাজই নেই। আমিও হাল ছেড়ে দিয়েছি, লেখার কিছুই খুঁজে পাচ্ছি না। রাহুলের গোয়েন্দা কাহিনীগুলো নিয়ে বই লিখতাম, কিন্তু এখন যেন সব থমকে গেছে। এক কাপ চা হাতে নিয়ে বারান্দায় গেলাম। বাইরে একটা ছেলে ঘুড়ি উড়াচ্ছে, বেশ আনন্দের সঙ্গেই ঘুড়ি উড়াচ্ছিল, কিন্তু হঠাৎ ঘড়িটা অনেকগুলো তারের মাঝে আটকে গেল। ছেলেটা কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর হতাশ হয়ে চলে গেল। ঠিক তখনই একটা টিয়া পাখি এসে আমার পাশে বসলো। একটু অবাকই হলাম, ভালো করে খেয়াল করলাম, পায়ে একটা ধাতব রিং পরানো, অর্থাৎ এটা একটা পোষা পাখি। আমি আলতো করে হাত বুলিয়ে দিলাম ওর পালকে। ঠোঁটটা ভারী লম্বা আর রংটা গাঢ় সবুজ। পাখিটা ধরতেই দেখলাম কোনো ভয় নেই ওর মধ্যে। হাতের তালুর ওপর বসিয়ে নিয়ে গেলাম রাহুলের কাছে। এই দেখ রাহুল, একটা টিয়া পাখি আমার পাশে এসে বসলো। দেখ, পায়ে রিং পরানো, মনে হচ্ছে কারো পোষা পাখি। রাহুল পাখিটাকে ভালো করে পর্যবেক্ষণ করলো। কিছুক্ষণ দেখার পর বলল, হুম, বুঝলাম, কিন্তু কার হতে পারে? আমাদের এলাকার নাকি অন্য কোথাও থেকে উড়ে এসেছে, আর আমাদের মাথায় এসে জুড়ে বসেছে। আমি কিছু বলার আগেই টিয়া পাখিটা হঠাৎ ঠোঁট নাড়িয়ে একটা শব্দ করলো, ওস্তাদ, ওস্তাদ। আমি আর রাহুল একে অপরের দিকে তাকালাম। এই পাখিটা কার? আর ওস্তাদ, ওস্তাদ কি? রাহুল ফিসফিস করে বলল, "হুম, ওস্তাদ, ওস্তাদ কে হতে পারে?" আমি টিয়া পাখিটার দিকে তাকিয়ে রইলাম। ও যেন আর কিছু বলবে না। রাহুল এবার এক ধাপ এগিয়ে এসে বলল, দেখ ভাই, এটা যদি সত্যিই কারো পোষা পাখি হয়, তাহলে এই ওস্তাদ হয়তো ওর মালিকের না, বা কেউ তার কথা ও বারবার শুনেছে। আমি মাথা নাড়লাম, ঠিকই বলেছিস, কিন্তু মালিককে? আর পাখিটা ওর কাছ থেকে কিভাবে আলাদা হয়ে গেল? রাহুল এবার গভীর মুখে বলল, হুম, ব্যাপারটা চিন্তার তো বটেই, কিন্তু একটা কাজ করা যাক। আমাদের এলাকায় কি কেউ পোষা পাখি পালে নাকি, বিশেষ করে টিয়া পাখি, সেটা খোঁজ নিতে হবে। আর হ্যাঁ, বিশেষ করে যদি পায়ে রিং পরানো থাকে। আমি সম্মতি জানালাম। ঠিক তখনই পাখিটা আবার বলে উঠল, ওস্তাদ আসবে, ওস্তাদ আসবে। আমাদের দুজনের শরীরের লোম দাঁড়িয়ে গেল। রাহুল চোখ ছোট করে বলল, এটা কি আমাদের জন্য কোনো সতর্কবার্তা নাকি? আমি কিছু বললাম না। মনে হলো টিয়া পাখিটার সঙ্গে একটা গভীর রহস্য জড়িয়ে আছে। তবে রহস্য উন্মোচন করার আগে একটা কাজ করতেই হবে। এই পাখির মালিককে খুঁজে বের করতে হবে। আমি আর রাহুল বসার ঘরে এসে সোফায় বসলাম। টিয়া পাখিটা তখনও আমার হাতে। ও একদম চুপ, কিন্তু ওর বলা শব্দগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে। ওস্তাদ আসবে। কে এই ওস্তাদ? রাহুল পাখিটার দিকে তাকিয়ে বলল, এটাকে একটা খাঁচায় রাখা দরকার। না হয়, না হলে যদি উড়ে যায়, তাহলে আমাদের রহস্য এখানেই শেষ হয়ে যাবে। আমি মাথা নাড়লাম, ঠিক বলেছিস, কিন্তু ওকে খাঁচায় রাখার আগে একটু দেখি, যদি কিছু বোঝা যায়। আমি পাখিটার পায়ের রিংটা ভালো করে দেখলাম। সেটার গায়ে কিছু খোদাই করা আছে। আলোতে এনে দেখি একটা নাম এবং কয়েকটা সংখ্যা, 0913। আর নামটা লেখা ছিল বি চক্রবর্তী। আমি রাহুলের দিকে তাকিয়ে বললাম, বি চক্রবর্তী? এই নামের কেউ আমাদের এলাকায় আছে? রাহুল কিছুক্ষণ ভেবে বলল, আরে, চেনা যাচ্ছে না। তবে এটা যদি টিয়া পাখির মালিকের নাম হয়, তাহলে খোঁজ নিলে বের করা যাবে। আমরা ঠিক করলাম নামটা ধরে খোঁজ নেব। ঠিক তখনই বাইরে থেকে একজন চা বিক্রেতা হাঁক দিল, গরম চা, এরাজ দেওয়া চা। রাহুল উঠে দাঁড়িয়ে বলল, চল বাইরে যাই,
এক কাজ করি, বাইরে গিয়ে একটু চা খাই আর দু একজনকে জিজ্ঞেস করি এই নামের কাউকে চেনে নাকি। আমি রাজি হলাম, কিন্তু দরজা খুলতে আমরা যা দেখলাম তাতে দুজনেই থমকে গেলাম। সামনের গলির মোড়ে দাঁড়িয়ে আছে এক রহস্যময় লোক, লম্বা কালো কোট পরা, মাথায় এক ক্যাপ, আমাদের দিকে তাকিয়ে আছে ফ্যাল ফ্যাল করে। আমাদের চোখের সামনে দিয়েই লোকটা ধীরে ধীরে পেছনের গলির অন্ধকারে হারিয়ে গেল। রাহুল ফিসফিস করে বলল, তুই কি ভাবছিস? আমিও কি সেটাই ভাবছি। আমার গলাটা শুকনো লাগছিল। হতে পারে আমাদের পিছু নেওয়া হচ্ছে। আমি আর রাহুল থমথমে মুখে গলির দিকে তাকিয়ে রইলাম। কালো কোট পরা লোকটা অন্ধকারে মিশে গেছে, কিন্তু কেন যেন মনে হলো সে এখনও আশেপাশে কোথাও আছে। রাহুল নিচু গলায় বলল, ব্যাপারটা কি একটু বেশি কাকতালীয় মনে হচ্ছে না? একটা টিয়া পাখি এলো, সে বলল ওস্তাদ, ওস্তাদ আসবে, আর ঠিক তখনই একজন সন্দেহজনক লোক আমাদের বাড়ির সামনে ঘোরাঘুরি করছিল। ব্যাপারটা চিন্তার। আমি মাথা নাড়লাম। তাই তো, কিন্তু এই লোকটা যদি আমাদের পিছু নিয়ে থাকে তাহলে নিশ্চয়ই সে কিছু জানে। আমরা চারদিকে ভালো করে তাকালাম, কিন্তু লোকটার আর কোনো চিহ্ন নেই। রাহুল আমার কাঁধে চাপড় দিয়ে বলল, চল আমরা বরং আমাদের প্ল্যান অনুযায়ী এগোই। আগে এই চক্রবর্তী এর খোঁজ নিই, তারপর দেখা যাবে এই কালো কোটওয়ালা আসলে কি চায়। আমি সম্মতি জানাই। আমরা কাছের চায়ের দোকানে গিয়ে বসলাম। দোকানে বেশ কয়েকজন বয়স্ক মানুষ চা খাচ্ছিল। একজনকে দেখে বোঝা যাচ্ছিল তিনি কয়েক বছর ধরে এই এলাকায় আছেন। আমি সুযোগ বুঝে প্রশ্ন করলাম, ও কাকু, আপনাদের চেনা জানার মধ্যে চক্রবর্তী নামে কেউ আছেন? লোকটা চা টুক করে চুমুক দিয়ে ভুরু কুচকে বলল, চক্রবর্তী, তুমি কোথা থেকে নাম শুনলে? আমি একটু চমকে গেলাম। রাহুলও সতর্ক হলো, মানে এরকম একটা নাম শুনেছি, তাই জানতে চাইলাম কেউ কি আছেন এই নামে। লোকটা আমাদের ভালো করে দেখল, তারপর নিচু গলায় বলল, শোনো বাবারা, এই নামটি বহুদিন আগে শোনা গেছে। বছর কয়েক আগে এক ভদ্রলোক ছিলেন, নাম ছিল বিষ্ণু চক্রবর্তী। তিনি হঠাৎ করে উধাও হয়ে যান, পুলিশও খুঁজে পায়নি। শোনা যায় তার সঙ্গে কোনো বড়সড় অপরাধী চক্রের লেনদেন ছিল। আমাদের দুজনের গায়ে কাঁটা দিয়ে উঠল। রাহুল দ্রুত জিজ্ঞেস করল, তিনি কোথায় থাকেন? লোকটা আঙুল তুলে সামনের একটা পুরনো বিল্ডিং দেখিয়ে বলল, ওইখানে, তবে এখন ওখানে কেউ থাকে না। শুনেছি মাঝে মধ্যে সেখানে অদ্ভুত সব আওয়াজ শোনা যায়। আমি আর রাহুল পরস্পরের দিকে তাকালাম। বিষ্ণু চক্রবর্তী তাহলে কি সত্যিই টিয়া পাখির মালিক? কিন্তু যদি তিনি সত্যি নিখোঁজ হন, তবে তার টিয়া পাখি আমাদের কাছে এলো কিভাবে? আরও বড় প্রশ্ন হলো, এই নিখোঁজ মানুষটার সঙ্গে ওস্তাদের কি সম্পর্ক? আর সেই কালো কোটওয়ালা লোকটা কি আমাদের ওপর নজর রাখছেন? আমি আর রাহুল কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম। মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে হাজারো প্রশ্ন। বিষ্ণু চক্রবর্তী, টিয়া পাখির মালিক, নিখোঁজ, ওস্তাদ। রাহুল আস্তে করে বলল, তুই কি ভাবছিস? বিষ্ণু চক্রবর্তী নিখোঁজ হয়নি, বরং লুকিয়ে আছে? আমি মাথা নাড়লাম। তা হতে পারে, আবার নাও হতে পারে। যদি লুকিয়ে থাকে তাহলে কেন? আর যদি সত্যি নিখোঁজ হয়ে থাকে, তবে টিয়া পাখিটা আমাদের কাছে এলো কিভাবে? আমাদের কথা শেষ হওয়ার আগেই টিয়া পাখিটা আবার ডানা ঝাপটে বলল, ওস্তাদ আসবে, সাবধান! আমাদের শরীরে রক্ত যেন জমে গেল।
রাহুল দ্রুত চায়ের পয়সা মিটিয়ে আমাকে টেনে তুলে বলল, চল এখান থেকে, এই জায়গায় বেশি কথা বলা ঠিক হবে না, আমাদের ওই পুরনো বাড়িটা দেখতে যেতে হবে। আমরা দ্রুত চা দোকান থেকে বেরিয়ে পড়লাম। সন্ধ্যা নেমেছে, বাতাসে অদ্ভুত এক গন্ধ, চারপাশ নিস্তব্ধ। বিষ্ণু চক্রবর্তীর পুরনো বাড়িটা কয়েকদিন ধরে পরিত্যক্ত, দেয়ালে ফাটল, জানালার কাচ ভাঙা, এক কোণে ধুলো জমে আছে, দরজাটা আধ খোলা। আমরা ধীরে ধীরে ভেতরে ঢুকলাম। বাতাসে একটা পোড়া গন্ধ, যেন কেউ এখানে আগুন জ্বালিয়েছিল। রাহুল নিচু গলায় বলল, এখানে কেউ এসেছিল, কদিন আগেও মনে হচ্ছে। আমাদের আশঙ্কা সত্যি হলো যখন মেঝেতে ধুলোয় আমরা একজোড়া তাজা পায়ের ছাপ দেখতে পেলাম। আমি ফিসফিস করে বললাম, আরও আসার কথা ছিল না, তাই তো? তাহলে এই পায়ের ছাপ কার? হঠাৎ বাড়ির পেছনে একটা শব্দ হলো, কেউ দৌড়াচ্ছে। আমি আর রাহুল একে অপরের দিকে তাকালাম। রাহুল ফিসফিস করে বলল, আমরা এখানে একা নই। আমার আর রাহুলের মুহূর্তের মধ্যে গা ঠান্ডা হয়ে গেল। ধপ ধপ শব্দটা স্পষ্টভাবে বাড়ির পেছন থেকে এলো। আমি রাহুলের হাত চেপে ধরলাম। তুই শুনলি? কেউ দৌড়াচ্ছে। রাহুল দ্রুত ঘাড় নাড়ল। এই পরিত্যক্ত বাড়িতে কেউ থাকার কথা নয়, তাহলে কে? আমি নিঃশব্দে পায়ের ছাপ অনুসরণ করে পেছনের দিকে এগোতে লাগলাম। বাড়ির এক পাশে একটা ভাঙা জানালা, বাইরে একটা সরু গলি চলে গেছে। পায়ের ছাপ গলির দিকেই। রাহুল ফিসফিস করে বলল, যেই হোক আমাদের কথা শুনেছে, আমাদের দেখেও থাকতে পারে। আমি গভীর গলায় বললাম, তাহলে দুইটার সম্ভাবনা আছে, ও আমাদের পিছু নেবে অথবা আমাদের কাছ থেকে পালাতে চাইবে। আমরা দ্রুত বেরিয়ে পড়লাম, পায়ের ছাপ অনুসরণ করতে থাকলাম। গলিটার শুরু দুপাশে পুরনো বাড়ি, অনেক দরজায় তালা। গলির শেষ মাথায় এসে দেখি ছাপগুলো হঠাৎ উধাও। আমি হতাশ কণ্ঠে বললাম, বস, ছাপ তো হঠাৎ করেই শেষ। রাহুল নিচু হয়ে মাটি পরীক্ষা করল, তারপর ধীরে ধীরে বলল, না না, ছাপ নেই, কিন্তু দেখ, গলির বা পাশের এই পুরনো বাড়িটার দরজা আধা খোলা। আমরা একে অপরের দিকে তাকালাম। রাহুল বলল, যদি সে এখানে ঢুকে থাকে? আমি চুপ করে রইলাম। কেমন একটা অজানা শঙ্কা মনের মধ্যে দোলা দিচ্ছে। ঠিক তখনই ভিতর থেকে একটা ফিস ফিস গলা শোনা গেল, সব মিথ্যে বলেছি, ওস্তাদ আমাকে মেরে ফেলবে। আমরা থমকে গেলাম। দরজার ওপাশে কেউ আছে? আমি আর রাহুল দরজার পাশে গিয়ে দাঁড়ালাম। ভিতর থেকে সেই ফিস ফিস কণ্ঠ ভেসে আসছে, ওস্তাদ আমাকে মেরে ফেলবে, আমি সব বলে ফেলেছি, সব। আমাদের গা কাটা দিয়ে উঠল। কে এই লোক? কাকে বলেছে? আর ওস্তাদ কি এখনো তাকে খুঁজছে? রাহুল আস্তে করে দরজা ফাঁক দিয়ে উকি দিল। ভিতরে একটা ছোট ঘর, মেঝেতে ছড়ানো আছে পুরনো খবরের কাগজ, কয়েকটা ছেঁড়া জামা, আর এক কোণে একটা পুরনো লণ্ঠন টিমটিম করে জ্বলছে। ঘরের ঠিক মাঝখানে একজন লোক বসে আছে। চেহারাটা ক্লান্ত, দাড়ি গোফে ভর্তি, চোখ দুটো ভয়ের ছাপ স্পষ্ট। হাতে শক্ত করে ধরা একটা পুরনো ব্যাগ। সে ফিসফিস করে আপন মনে কথা বলছে, বাকিটা চলে গেছে, না জানি কার হাতে পড়েছে, যদি ভুল লোকের হাতে পড়ে তাহলে শেষ। আমরা হতভাগ হয়ে একে অপরের দিকে তাকালাম। পাখিটা টিয়া পাখির কথাই বলছে নাকি? আমি আস্তে করে বললাম, রাহুল, এই লোকটা বিষ্ণু চক্রবর্তী হতে পারে। রাহুল মাথা নাড়ল, দেখতে তো মনে হচ্ছে, কিন্তু ও কি আমাদের বন্ধু না শত্রু? ঠিক তখনই লোকটা ঘাড় ঘুরিয়ে আমাদের দিকে তাকালো। আমি শিউরে উঠলাম, চোখ মুখে অবাক ভাব, কিন্তু তার চাহনিতে আতঙ্ক লেগে গেছে। তোমরা তোমরা কে?
আমরা ঘরের ভেতরে ঢুকে পড়লাম। রাহুল শক্ত গলায় বলল, আপনি কি বিষ্ণু চক্রবর্তী? লোকটা প্রথমে চুপ করে থাকলো, তারপর আস্তে করে বলল, হ্যাঁ, কিন্তু তোমরা এখানে কেন? আমি বললাম, আপনার টিয়া পাখি আমাদের কাছে এসেছে। ও একটাই কথা বলছে, ওস্তাদ আসবে, সাবধান। লোকটা হঠাৎই কেঁপে উঠল, হাতের ব্যাগটা শক্ত করে চেপে ধরল, যেন কিছু লুকানোর চেষ্টা করছে। রাহুল ওর চোখে চোখ রেখে বলল, আপনি কি লুকাচ্ছেন? বিষ্ণু চক্রবর্তী আস্তে করে বলল, ওস্তাদ শুধু আমার পেছনে নেই, ও তোমাদেরও খুঁজে পাবে। আমরা থমকে গেলাম। ঠিক তখনই বাইরে পায়ের শব্দ। কেউ গলির ভিতর দিয়ে হাঁটছে। বাইরে স্পষ্ট পায়ের শব্দ শোনা যাচ্ছে। কেউ ভারী বুট পরে ধীরে ধীরে এগিয়ে আসছে। বিষ্ণু চক্রবর্তী আতঙ্কে আমাদের দিকে তাকাল। তার কপালে ঘাম জমেছে। সে ফিসফিস করে বলল, ও ওস্তাদ, ও বুঝে গেছে আমি এখানে আছি। রাহুল দ্রুত জানালার দিকে তাকালো। বাইরে সন্ধ্যা আর অন্ধকার। রাস্তায় আলোগুলো মিটমিট করছে, কিন্তু গলির এক প্রান্তে একটা ছায়ামূর্তি স্পষ্টভাবে দেখা যাচ্ছে। দীর্ঘদেহী, কালো কোট পরা, মাথায় টুপি আর হাতে যেন কিছু একটা ঝুলছে। আমি আস্তে করে বললাম, আমরা এখন কি করব? রাহুল ফিসফিস করে বলল, এখন চুপচাপ থাক, দেখি লোকটা কি করে। আমরা তিনজন নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম। পায়ের শব্দ থেমে গেছে। গলির সেই ছায়ামূর্তি এখন আর নড়ছে না। হঠাৎ লোকটা ফিসফিস করে বলল, বিষ্ণু চক্রবর্তী, তুমি লুকিয়ে থাকতে পারবে না। আমরা শিউরে উঠলাম। বিষ্ণু চক্রবর্তী কাপা গলায় বলল, তোমাদের তোমাদের নিয়ে আসার দরকার ছিল না, ও এখন তোমাদেরও ছাড়বে না। আমি অবাক হয়ে বললাম, মানে আপনি কি বলতে চাইছেন? বিষ্ণু চক্রবর্তী দ্রুত ব্যাগের চেন খুলল। ভেতর থেকে একটা পুরনো খাম বের করে রাহুলের হাতে দিল। এই চিঠিটা পুলিশের হাতে পৌঁছে দাও, ওস্তাদ যা করছে সব প্রমাণ আছে এখানে। আমরা হতবাক হয়ে খামের দিকে তাকালাম। ঠিক তখনই দরজার বাইরে একটা গভীর গলা শোনা গেল, দরজা খুলে দাও, নয়তো খারাপ কিছু হয়ে যাবে। আমরা তিনজন একে অপরের দিকে তাকালাম। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা লোকটা ধীরে ধীরে হাতল নাড়াচ্ছে। দরজা ভেতর থেকে আটকানো, কিন্তু বেশিক্ষণ যে টিকবে বলা মুশকিল। বিষ্ণু চক্রবর্তী মাথা ঠান্ডা করে ফিসফিস করে বলল, ওস্তাদকে আটকানো এত সহজ নয়, দরজা খুললেই আমরা শেষ। আমার গলা শুকিয়ে গেল। রাহুল দ্রুত সিদ্ধান্ত নিল, বের হতে হবে, এই ঘরে বসে থাকলে ফেঁসে যাব। আমি চাপা গলায় বললাম, কিন্তু কিভাবে? দরজা বন্ধ, জানালার নিচে নেমে গেলে ওস্তাদের লোকেরা দেখে ফেলবে। বিষ্ণু চক্রবর্তী ইশারা করল, ওই কোনায় একটা গোপন দরজা আছে, এটা দিয়ে পেছনের গলিতে নামা যাবে। আমরা সময় নষ্ট না করে দ্রুত দরজাটা খুলতে লাগলাম। ওদিকে দরজার বাইরে দাঁড়ানো লোকটা এবার ধাক্কা দিতে শুরু করলো। ওস্তাদের কণ্ঠস্বর শোনা গেল, শেষবার বলছি, দরজা খুলে দাও, না হলে ভালো হবে না। আমি দ্রুত দেয়ালের একপাশে হাত বোলালাম। একটা কাঠের প্যানেল। বিষ্ণু চক্রবর্তী বলেছিল এখানে একটা গোপন দরজা আছে। ঠিক তখনই রাহুল পিসপিস করে বলল, পেয়ে গেছি, এই তো এখানে। একটা পুরনো কাঠের তাক সরাতেই পেছনে একটা সরু দরজা দেখা গেল। ওদিকে দরজার বাইরে ওস্তাদ বারবার ধাক্কা দিল, সময় শেষ, আমি আসছি। আমরা দেরি না করে দরজাটা খুলে দিলাম। ভেতরে অন্ধকার, সরু সিঁড়ি নিচে নেমে গেছে। বিষ্ণু ফিসফিস করে বলল, দ্রুত নামো, না হলে বাঁচতে পারবে না। আমরা একে একে নিচে নামতে লাগলাম। পেছন থেকে দরজা বন্ধ করে দিলাম, যেন বোঝাই না যায় আমরা পালিয়ে গেছি। নিচে একটা সরু গলি, চারপাশে ধুলোময় বাতাস, আর আমরা নিঃশব্দে ছুটতে লাগলাম। দূর থেকে ভেসে এলো
ওরা নেই, পালিয়ে গেছে, খুঁজে বের করো। ওস্তাদ বুঝে গেছে আমরা যে পালিয়ে গিয়েছি। বিষ্ণু চক্রবর্তী হঠাৎ দাঁড়িয়ে পড়ল। আমার আর পালানোর উপায় নেই, কিন্তু তোমরা পুলিশের কাছে চিঠিটা দাও, এতে ওস্তাদের সব অপরাধের প্রমাণ আছে। রাহুল দ্রুত চিঠিটা হাতে নিল। আমি বললাম, আপনি কি করবেন? বিষ্ণু গভীর চোখে আমাদের দিকে তাকালো। আমাকে খুঁজে পেলেও অন্তত তোমরা পুলিশের কাছে পৌঁছাতে পারবে, দেরি করো না। আমরা এক মুহূর্ত নষ্ট না করে ছুটতে শুরু করলাম। কিন্তু ওস্তাদ কি আমাদের ছেড়ে দেবে? শহরের সরু গলির ভিতর দিয়ে হুড়মুড়িয়ে দৌড়াচ্ছি, চারপাশ নিস্তব্ধ। দূরে একটা কুকুর ঘেউ ঘেউ করে উঠল, কিন্তু ওদিকে তাকানোর সময় নেই। রাহুল ফিসফিস করে বলল, আমরা পুলিশের কাছে পৌঁছাতে পারলে বাঁচব, কিন্তু ওস্তাদ নিশ্চয়ই আমাদের পিছু নিয়েছে। আমি দ্রুত চারপাশ তাকালাম। রাস্তার বাঁ পাশে একটা পুরনো চায়ের দোকান, সামনে কয়েকটা রিক্সা দাঁড়িয়ে আছে। ওরা হয়তো এতক্ষণে আমাদের খোঁজ শুরু করে দিয়েছে। ঠিক তখনই পেছনে একটা ভারী পায়ের শব্দ। রাহুল আমার হাত টেনে ধরল। চল, ওই গলিটায় ঢুকি। আমরা এক দৌড়ে একটা অন্ধকার গলির ভেতরে ঢুকে গেলাম। চারপাশ নীরব, শুধু দূর থেকে পুলিশের গাড়ির হুইসেল শোনা যাচ্ছে। কিন্তু আমরা কি ওস্তাদকে ফাঁকি দিতে পেরেছি? রাহুল ধীরে ধীরে মাথা বের করে দেখল, একটা কালো গাড়ি রাস্তার মোড়ে এসে থেমেছে। দুজন লোক গাড়ি থেকে নেমে এদিক ওদিক তাকাচ্ছে। আমি চাপা সুরে বললাম, ওস্তাদের লোক। আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। এখন যদি ধরা পড়ি তাহলে কেউ আমাদের বাঁচাতে পারবে না। ঠিক তখনই আমাদের পাশে একটা দরজা খুলে গেল। ভিতর থেকে কেউ ফিসফিস করে বলল, ভেতরে আসুন, তাড়াতাড়ি। আমি আর রাহুল চমকে উঠলাম। অন্ধকারে সেই মুখটা ঠিকঠাক দেখতে পেলাম না, কিন্তু তার কণ্ঠস্বর কেমন যেন পরিচিত লাগলো। এ কে, বন্ধু না শত্রু? আমি আর রাহুল একে অপরের দিকে তাকালাম। দরজার ফাঁক গলে একটা অস্পষ্ট মুখ দেখা যাচ্ছে, কিন্তু চেনা যাচ্ছে না। তাড়াতাড়ি, বাইরে থাকলে ধরা পড়বে। রাহুল একটু দ্বিধা করলেও মুহূর্তেই সিদ্ধান্ত নিল, চলো। আমরা দ্রুত ঘরের ভেতরে ঢুকে পড়লাম। দরজাটা আমাদের পেছনে ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। অন্ধকার ঘর, জানালা দিয়ে সামান্য চাঁদের আলো আসছে। লোকটা সামনে দাঁড়িয়ে আছে, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি না। তোমরা রাহুল আর পলাশ, তাই তো? আমরা চমকে উঠলাম। রাহুল এক পা এগিয়ে বলল, হ্যাঁ, কিন্তু তুমি কে? লোকটা একটু এগিয়ে এলো। এখন চেহারাটা স্পষ্ট দেখা যাচ্ছে। এক মধ্যবয়সী ব্যক্তি, পাতলা গোঁফ, চোখে আতঙ্কের ছাপ। আমার নাম শম্ভু, বিষ্ণু চক্রবর্তীর বন্ধু। আমরা একসঙ্গে বলে উঠলাম, বিষ্ণু চক্রবর্তী। শম্ভু মাথা নাড়ল। ওস্তাদ তোমাদের খুঁজছে, জানি, কিন্তু জানো কি বিষ্ণু কোথায়? আমরা থমকে গেলাম। বিষ্ণু চক্রবর্তী তো আমাদের পালানোর সুযোগ করে দিয়েছিল, কিন্তু সে এখন কোথায়? শম্ভু ধীরে ধীরে বলল, ওস্তাদ বিষ্ণুকে খুঁজে পেয়েছে, ও বিপদে আছে। আমার মেরুদণ্ড দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। রাহুল গৃহ গলায় বলল, ওকে বাঁচাতে হবে। শম্ভু দ্রুত বলল, হ্যাঁ, বিষ্ণু আমাকে জানিয়েছিল যদি কখনো সে বিপদে পড়ে তাহলে তোমাদের সাহায্য করতে। এখনও সময় আছে, কিন্তু তোমাদের খুব সাবধান থাকতে হবে, কারণ ওস্তাদ জানে তোমরা কোথায়। আমরা বুঝলাম, এখনও সবচেয়ে বড় বিপদ আসেনি। বিষ্ণুকে বাঁচাতে গেলে কি ওস্তাদ আমাদের ফাঁদে ফেলবে? রাহুল এক মুহূর্ত চুপ করে রইল, তারপর বলল, আমরা বিষ্ণুকে উদ্ধার করব। তুমি জানো সে কোথায়? শম্ভু একটু ইতস্তত করে বলল, হ্যাঁ, কিন্তু জায়গাটা খুবই বিপজ্জনক। ওখানে ওস্তাদের লোক চারপাশ পাহারা দিচ্ছে। রাহুল ঠান্ডা গলায় বলল, বলে দাও কোথায়। শম্ভু একটা কাগজ বের করে টেবিলের ওপর রাখল। এই ঠিকানায় বিষ্ণুকে আটকে রাখা হয়েছে। এটা একটা পরিত্যক্ত গুদাম, শহরের একেবারে শেষ প্রান্তে। ওস্তাদ ওখানেই লুকিয়ে আছে। আমি দ্রুত কাগজটা হাতে নিলাম। ঠিকানাটা পড়তে পড়তেই আমার বুক ধক করে উঠল।
এখানে ঢোকা তো অসম্ভব, চারপাশে নিশ্চয়ই পাহারা বসানো আছে। রাহুল শান্ত গলায় বলল, অসম্ভব কিছু নেই, আমাদের বুদ্ধি খাটাতে হবে। শম্ভু উদ্বিগ্ন গলায় বলল, তোমরা কি পুলিশের সাহায্য নেবে না? রাহুল মাথা নাড়ল, না, এখনো না, আমরা আগে খুঁটিয়ে দেখব, তারপর সিদ্ধান্ত নেব। আমি একটু চিন্তিত গলায় বললাম, এটা কি বুদ্ধিমানের কাজ হচ্ছে? রাহুল হাসল, পলাশ, আমাদের কাজই হলো রহস্য সমাধান করা, আর সবচেয়ে বড় রহস্য এখনো বাকি আছে, ওস্তাদ কেন বিষ্ণুকে এখনো মারছে না। আমি আর শম্ভু একে অপরের দিকে তাকালাম। সত্যি, ওস্তাদ যদি প্রতিশোধই নিতে চায়, তবে বিষ্ণুকে এখনো বাঁচিয়ে রেখেছে কেন? রাহুল দ্রুত বলল, আমাদের এক মুহূর্তও নষ্ট করা যাবে না, আমরা এখনই বের হচ্ছি। আমার মনে একটা অজানা শঙ্কা দোলা দিল। আমরা কি সত্যিই বিষ্ণুকে বাঁচাতে পারবো, নাকি ওস্তাদ আমাদের জন্য ফাঁদ পেতে রেখেছে? রাত গভীর হয়েছে। আমি আর রাহুল গোপনে শহরের শেষ প্রান্তের দিকে এগিয়ে যাচ্ছি। চারদিক বেশ শুনশান, শুধু রাস্তার বাতিগুলো ফ্যাকাশে আলো ছড়াচ্ছে। শম্ভু আমাদের একটা পরিত্যক্ত গুদামের ঠিকানা দিয়েছে, যেখানে বিষ্ণুকে আটকে রাখা হয়েছে। রাহুল ফিসফিস করে বলল, একবার ভিতরে ঢুকতে পারলেই বুঝতে পারবো ওস্তাদ আসলে কি পরিকল্পনা করছে। আমি ধীরে ধীরে মাথা নাড়লাম, কিন্তু ভিতরে প্রবেশ করাটাই তো বড় চ্যালেঞ্জ। গুদামের কাছাকাছি আসতেই দেখি সামনে একটা বড় লোহার গেট, তার সামনে দুজন লোক দাঁড়িয়ে আছে, ওদের হাতে লাঠি, চোখে সন্দেহের ছাপ। ওস্তাদের পাহারাদার নাকি? আমি কানে কানে বললাম। রাহুল চোখ শুরু করে দেখল, তারপর বলল, এখানে সরাসরি ঢোকা যাবে না, অন্য কোনো রাস্তা খুঁজতে হবে। আমরা আস্তে আস্তে পেছনের দিকে ঘুরলাম। গুদামের একপাশে একটা ভাঙা জানালা দেখতে পেলাম, তবে সেটার ঠিক নিচেই পুরনো কাঠের বাক্স রাখা, যেটার ওপর দাঁড়ালেই জানালা দিয়ে ভেতরে ঢোকা সম্ভব। রাহুল আমার দিকে তাকিয়ে বলল, আমি আগে ঢুকছি, তুই পিছন পিছন আসবি, চুপচাপ। আমি মাথা নাড়লাম। রাহুল ধীরে ধীরে বাক্সের ওপর পা রাখল, তারপর নিঃশব্দে জানালা দিয়ে ভেতরে ঢুকে গেল। আমি এক মুহূর্ত অপেক্ষা করলাম, তারপর তার পথ অনুসরণ করলাম। গুদামের ভেতরটা অন্ধকার, এক কোণে পুরনো কাঠের বাক্স ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা ধীরে ধীরে সামনে এগিয়ে গেলাম। হঠাৎ একটা মৃদু গঙ্গালীন শব্দ শুনতে পেলাম। রাহুল আমার দিকে তাকালো, তারপর দ্রুত শব্দের উৎসের দিকে এগিয়ে গেল। একটা ছোট বাক্সের মতো কক্ষে, দরজা হালকা খোলা। রাহুল দরজার ফাঁক দিয়ে উকি দিল, আমিও উকি দিলাম। ভেতরে একটা চেয়ারে বাঁধা অবস্থায় বসে আছে বিষ্ণু চক্রবর্তী, তার মুখেও কাপড় বাঁধা। আমরা ঠিক জায়গাতেই এসেছি, কিন্তু এখন কি হবে? ঠিক তখনই পেছনে একটা ভারী পায়ের শব্দ শোনা গেল, কেউ আমাদের দেখে ফেলেছে। আমি আর রাহুল দ্রুত পেছনে তাকালাম। ভারী পায়ের শব্দটা ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে। রাহুল দ্রুত ফিসফিস করে বলল, পলাশ, আমাদের লুকাতে হবে। আমরা গুদামের একটা পুরনো কাঠের বাক্সের পেছনে গা ঢাকলাম। অন্ধকারে একটা ছায়ামূর্তি ধীরে ধীরে ঘরের ভেতর ঢুকল। লোকটা লম্বা, শক্তপোক্ত ধরনের, হাতে একটা বড় লাঠি। সে সোজা বিষ্ণুর দিকে এগিয়ে গেল। আজকের রাতেই সব শেষ হবে, ওস্তাদ এখানে আসছে। আমার বুক কেঁপে উঠল। ওস্তাদ এখানে আসছে, তার মানে আমাদের সময় খুব কম। রাহুল ফিসফিস করে বলল, আমাদের এখনই বিষ্ণুকে বের করতেই হবে। আমি উত্তেজিত হয়ে বললাম, কিন্তু ওই পাহারাদার? রাহুল চোখ টিপে বলল, ওকে কিছুক্ষণের জন্য ভুলিয়ে রাখতে হবে। তুই তৈরি আছিস? আমি জানি না আমি তৈরি কিনা, কিন্তু এখন পিছিয়ে যাওয়ার সময় নয়। রাহুল আস্তে করে একটা পুরনো লোহার টুকরো হাতে নিল এবং সেটাকে গুদামের অন্য কোণের দিকে ছুঁড়ে দিল। ঠাস করে একটা শব্দ হলো। ধাতব শব্দটা গুদামের অন্য পাশে প্রতিধ্বনি হলো। পাহারাদার চমকে উঠে বলল, কে ওখানে? পাহারাদার শব্দের উৎসর দিকে ধীরে ধীরে এগিয়ে গেল।
রাহুল দেরি করল না, এক লাফে সামনে এগিয়ে বিষ্ণুর হাতের বাঁধন খুলতে শুরু করলো। বিষ্ণুর মুখ বাঁধা ছিল, সে কিছু বলতে পারছিল না। রাহুল দ্রুত ওর মুখের কাপড় খুলল। বিষ্ণু কাপা গলায় বলল, ওস্তাদ, ওস্তাদ আসার আগেই পালাতে হবে, নইলে আমাদের কেউ বাঁচবে না। ঠিক তখনই একটা আতঙ্কজনক আওয়াজ শুনতে পেলাম। গুদামের বাইরে কারো ভারী বুটের শব্দ। তারপর, এই রাহুল আর পলাশ সেখানে। আমার শ্বাস বন্ধ হয়ে গেল। আমাদের অবস্থান ধরে ফেলেছে। রাহুল দ্রুত বিষ্ণুর হাতের শেষ বাঁধনটা খুলে দিল। চল, এক মুহূর্ত দেরি করা যাবে না, রাহুল ফিসফিস করে বলল। বিষ্ণু উঠে দাঁড়াতেই দরজার বাইরে থেকে ভারী বুটের আওয়াজ আরও কাছে আসতে লাগলো। কেউ এখানে ঢুকছে, দরজা বন্ধ করো, বাইরে থেকে কড়া গলায় একজন চিৎকার করল। আমি তাড়াতাড়ি ঘরের জানালার দিকে তাকালাম। সেটা ছোট, কিন্তু আমাদের বের হওয়ার একমাত্র রাস্তা। রাহুল আমাকে বলল, পলাশ তুই আগে বের হ, তারপর বিষ্ণুকে নামিয়ে নেব। আমি আর সময় নষ্ট না করে জানালার দিকে ছুটলাম। কোনো রকমে গায়ে গা লাগিয়ে বেরিয়ে গেলাম। তারপর বিষ্ণুকে সাহায্য করলাম। বিষ্ণু জানালা দিয়ে বেরোনোর ঠিক আগ মুহূর্তে দরজার ধাক্কা দিলে খুলে গেল। একটা কালো ছায়ামূর্তি দরজার সামনে দাঁড়িয়ে। কোথায় যাচ্ছিস রে বিষ্ণু? গলার স্বরটা শুনে বুকের ভেতর শীতল স্রোত বয়ে গেল। আমি আর বিষ্ণু জানালার বাইরে ফাল দিলাম, কিন্তু রাহুল এখনও ভেতরে। ওস্তাদ রাহুলের দিকে এগিয়ে গেল, চোখ দুটো জ্বলছে। তুই এখানে কি করছিস গোয়েন্দা? রাহুল চোখে চোখ রেখে বলল, বিষ্ণুকে নিয়ে যাচ্ছি। ওস্তাদ হেসে বলল, ও কি এত সহজে যাবে? আমার থেকে পালানো এত সহজ না, বুঝলে বাচ্চা গোয়েন্দা? তারপর একটা বন্দুক বের করলো কোমর থেকে। আমার মুখ শুকিয়ে গেল। রাহুল কি বাঁচতে পারবে, নাকি আজই শেষ হয়ে যাবে সব? ওস্তাদের হাতে বন্দুক দেখে আমার বুক কেঁপে উঠল। রাহুলের দিকে তাকিয়ে দেখি ওর মুখে কোনো ভয় নেই, বরং ঠোঁটের কোণে এক চিলতি হাসি। ওস্তাদ, তুমি কি সত্যিই মনে করো আমি এত সহজে ধরা দেব? ওস্তাদ হাসল, কিন্তু চোখ দুটো হিংস্র হয়ে উঠল। তোর মতো ছেলেপেলেরা আমাকে ফাঁসিয়ে দিয়েছিল, আজ আর ভুল করব না। ওস্তাদ রাহুলের দিকে বন্দুক তুলল। আমি ভেতরে ঢুকতে যাব, এমন সময় বিষ্ণু আমাকে টেনে ধরল। পাগলামো করো না পলাশ, তুমি গেলে তোমাকেও মেরে ফেলবে। আমি দাঁতে দাঁত চেপে বললাম, তাহলে কি চুপচাপ রাহুলকে মরতে দেখব? ঠিক তখনই রাহুল মাটিতে রাখা একটা লোহার রড হাতে তুলে নিল। বিদ্যুতের গতিতে ওস্তাদের হাতে আঘাত করল। ওস্তাদ ব্যথায় বন্দুক ফেলে দিল। রাহুল সময় নষ্ট করল না, দ্রুত বন্দুকটা লাঠি মেরে দূরে সরিয়ে দিল। আমি বুঝতে পারলাম এটাই সুযোগ। চল রাহুল, পালা এখান থেকে। রাহুল এক লাফে জানালার বাইরে বেরিয়ে এলো। ওস্তাদ পেছন থেকে ছুটে এলো, কিন্তু আমরা তখনই ছুটতে শুরু করেছি। বাইরে পুরো এলাকা শুনশান, কিন্তু দূরে কয়েকজন পাহারাদার আমাদের দেখতে পেয়ে চিৎকার করে উঠল, ওরা পালাচ্ছে, ধর ধর ওকে। আমরা দৌড়াচ্ছি প্রাণপণে, পেছনে ওস্তাদ আর তার দলবল ছুটছে আমাদের পেছনে। বিষ্ণু হাঁপাতে হাঁপাতে বলল, আমরা তো ধরা পড়ে যাব। ঠিক তখনই সামনের মোড়ে একটা অপরিচিত গাড়ি দেখতে পেলাম, পুলিশের গাড়ি। রাহুল জোরে চিৎকার করল, ইন্সপেক্টর বাবু, এখানে ওস্তাদ। পুলিশের গাড়ি থেকে কয়েকজন অফিসার লাফিয়ে নামলো। ওস্তাদ তখনই বুঝে গেল এবার পালানো সম্ভব না। তার চোখে এক মুহূর্তের জন্য আতঙ্ক ফুটে উঠল। তারপর সে উল্টো দিকে ছুটে পালানোর চেষ্টা করল, কিন্তু এক মুহূর্ত পর একটা বন্দুকের শব্দ পুরো এলাকা কাঁপিয়ে দিল। ওস্তাদ থমকে দাঁড়ালো।
ওস্তাদ মাটিতে লুটিয়ে পড়তেই চারদিক নিস্তব্ধ হয়ে গেল। শুধু পুলিশের জিপের ইঞ্জিনের মৃদু গর্জন শোনা যাচ্ছে। আমি, রাহুল আর বিষ্ণু অবাক হয়ে তাকিয়ে আছি। পুলিশের একজন অফিসার বন্দুক উঁচিয়ে এগিয়ে এলো। তারপর ওস্তাদের কাঁধে লাঠি মেরে দেখল সে নড়ছে কিনা। ইন্সপেক্টর গভীর গলায় বললেন, ও এখনো বেঁচে আছে, তবে পালানোর ক্ষমতা নেই। আমার বুকের ভেতর চাপা স্বস্তির ঢেউ খেলল। এতদিনের আতঙ্ক, এতদিনের রহস্যের পর অবশেষে এই অপরাধী ধরা পড়ল। বিষ্ণু যেন বিশ্বাসই করতে পারছে না। ও ফিসফিস করে বলল, ওস্তাদ, ওস্তাদ শেষ? সত্যিই কি শেষ হয়েছে? রাহুল ধীর কণ্ঠে বলল, হ্যাঁ হ্যাঁ বিষ্ণু, শেষ। তবে পুরোপুরি না, ওকে আদালতে যেতে হবে, বিচার হবে। এবার আর পালানোর কোনো সুযোগ নেই। ওস্তাদ মাটিতে পড়ে ফিসফিস করে বলল, তোমরা তোমরা আমাকে আবারও শেষ করে দিলে। তার কণ্ঠে রাগ, ঘৃণা আর পরাজয়ের ছায়া। পুলিশেরা দ্রুত ওস্তাদকে গাড়িতে তুলল। বিষ্ণু এখনও অবিশ্বাসের চোখে সব দেখছে। পুলিশ ইন্সপেক্টর আমাদের দিকে তাকিয়ে বললেন, তোমরা অসাধারণ কাজ করেছ। আমরা জানতাম ওস্তাদ কোথাও লুকিয়ে আছে, কিন্তু খুঁজে পাচ্ছিলাম না। তোমাদের জন্যই আজ তাকে গ্রেফতার করা সম্ভব হলো। তোমাদের ধন্যবাদ। আমি ধীরে ধীরে স্বাভাবিক শ্বাস নিতে শুরু করলাম। এতদিনের টান টান উত্তেজনার পর মনে হলো বিশাল একটা বোঝা কাঁধ থেকে নেমে গেল। কিন্তু রাহুল, আমি বললাম, এই টিয়া পাখিটা? আমরা ফিরে তাকালাম সেই রহস্যময় টিয়া পাখিটার দিকে, যেটা এখনও আমাদের কাছেই ছিল। পাখিটার চোখ দুটো চকচক করছে, যেন সে আমাদের সব কথা শুনছে। বিষ্ণু হেসে বলল, এই টিয়া পাখিটাই তো পুরো রহস্যের সূত্র ছিল। আমি যদি একদিন ওকে না হারাতাম, তাহলে হয়তো আজকেও আমার মুক্তি হতো না। রাহুল হালকা হেসে বলল, তাহলে ওকে এখন কোথায় রাখা হবে? পুলিশ ইন্সপেক্টর বললেন, বিষ্ণু চাইলে আবার পাখিটা ওর নিজের কাছে রাখতে পারে, তবে ভবিষ্যতে যেন এমন বিপদে না পড়ে। বিষ্ণু আবেগময় কণ্ঠে বলল, এটা আমার শেষ ভুল স্যার, আর কখনো এমন কিছু করব না আমি। রাতের শহরে পুলিশের গাড়ি ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। আমরা তিনজন চাঁদের আলোয় দাঁড়িয়ে রইলাম। একটা দীর্ঘ রহস্যের পরিসমাপ্তি হলো। আমি আর রাহুল একে অপরের দিকে তাকিয়ে হাসলাম। আরেকটা কেস সফলভাবে সমাধান হলো। ওস্তাদ পুলিশের গাড়িতে উঠে গেছে। বিষ্ণু এখনও পাখিটাকে হাতে ধরে আছে, কিন্তু মুখটা থমথমে। আমি বললাম, বিষ্ণু, এবার তুমি সম্পূর্ণ নিরাপদে। ওস্তাদ আর কখনো তোমাকে খুঁজে পাবে না। বিষ্ণু ধীরে ধীরে মাথা নাড়ল। হয়তো, কিন্তু। রাহুল ওর দিকে তাকিয়ে বলল, কিন্তু কি? বিষ্ণু একটা দীর্ঘ শ্বাস ফেলে বলল, জানি না, সব ঠিক হয়ে গেল, কিন্তু আমার ভেতরে একটা অদ্ভুত অনুভূতি কাজ করছে। মনে হচ্ছে কিছু একটা বাদ পড়ে গেছে। আমি একটু অবাক হয়ে বললাম, মানে? রাহুল চুপ করে কিছু ভাবছিল, তারপর বলল, তুমি কি বলতে চাচ্ছ এই কেসের সব রহস্য উন্মোচিত হয়নি? বিষ্ণু আস্তে করে মাথা নাড়ল। হয়তো। আমি কিছুটা বিরক্ত হয়ে বললাম, দেখো, ওস্তাদ গ্রেফতার হয়েছে, তোমার জীবন নিরাপদ, পাখিটা তোমার কাছে ফিরে এসেছে, আর কি চাও? বিষ্ণু টিয়া পাখিটার দিকে তাকিয়ে বলল, আমি জানি না, কিন্তু মনে হচ্ছে ওস্তাদ এত সহজে হাল ছাড়ার মানুষ নয়। হঠাৎ পাখিটা তার ডানা ঝাপটিয়ে একবার ডাকলো, ওস্তাদ আসবে, ওস্তাদ আসবে। আমরা তিনজনে একসঙ্গে চমকে উঠলাম। রাহুল তৎক্ষণাৎ বিষ্ণুর হাত থেকে পাখিটাকে নিয়ে গভীরভাবে দেখল। এই পাখিটা আগে এমন কিছু বলেছে? বিষ্ণু মাথা নাড়ল, না, এটা সাধারণত এরকমভাবে কিছু বলে না। আমি তো ওকে এমন কিছু শিখাইনি। আমার মেরুদণ্ড বেয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। আমরা তিনজন একে অপরের দিকে তাকিয়ে বুঝতে পারলাম এখনও কিছু একটা আছে, এখনও সত্যিটা পুরোপুরি সামনে আসেনি।
টিয়া পাখির কথাটা যেন রাস্তার নিস্তব্ধতায় গিয়ে ঠেকল। ওস্তাদ আসবে। আমরা তিনজন স্তব্ধ হয়ে গেলাম। পুলিশের গাড়ি তখনও দূরে মিলিয়ে যায়নি। রাহুল পাখিটার দিকে তাকিয়ে বলল, এটা যদি আগে কখনো না বলে থাকে তাহলে এখন কেন বলছে? বিষ্ণুর কপালে চিন্তার রেখা ফুটল। আমি জানি না রাহুল, আমি সত্যিই জানি না। আমি গলা শুকিয়ে আশা কণ্ঠে বললাম, তাহলে কি ওস্তাদ আবার? রাহুল সঙ্গে সঙ্গে আমার কথা থামিয়ে দিয়ে বলল, না, অসম্ভব। ওস্তাদ পুলিশের হাতে ধরা পড়েছে, এবার আর পালাতে পারবে না। ঠিক তখনই বিস্ফোরণের মতো এক চিৎকার ভেসে উঠল। আমরা চমকে উঠলাম। সামনের রাস্তার পুলিশের গাড়ি পাশে একটা কালো বাইক দাঁড়িয়ে আছে। একজন মুখ ঢাকা লোক পুলিশের ওপর গুলি চালাচ্ছে। ওস্তাদ, ছাড়িয়ে নাও ওস্তাদকে, কে একজন চিৎকার করে বলল। রাহুল ধাক্কা দিয়ে আমাদের দুজনকে সরিয়ে দিল। বুঝতে পারছিস, আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। ওস্তাদ একা কাজ করতো না, ওর দল ছিল। বিষ্ণু আতঙ্কে ফিসফিস করে বলল, এর মানে ওরা ওস্তাদকে ছাড়িয়ে নেবে? আমি অবাক হয়ে বললাম, কিন্তু পুলিশ এত সহজে হার মানবে না। ঠিক তখনই একটা গাড়ির দরজা খুলে গেল এবং দেখি ওস্তাদ গাড়ি থেকে বেরিয়ে আসছে। তার মুখে এক ভয়ানক হাসি। আমরা হতবাক হয়ে দেখলাম, বন্দুক হাতে নিয়ে সে রাস্তার পাশে থাকা অন্য গাড়িতে উঠে যাচ্ছে। রাহুল মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিল, আমাদের কিছু করতে হবে। আমি তাড়াতাড়ি বললাম, কিন্তু কি করব? আমাদের কাছে তো কিছুই নেই। রাহুল পাখিটার দিকে তাকিয়ে হাসল। আছে আছে, আমাদের কাছে রহস্যের আসল চাবিকাঠি আছে। বিষ্ণু হতভম্ব হয়ে বলল, মানে? রাহুল দ্রুত টিয়া পাখিটা নিয়ে ওস্তাদের দিকে তাক করলো এবং জোরে চিৎকার করলো, ওস্তাদ, তোর প্রিয় জিনিসটা যদি আর না পাস। ওস্তাদ থমকে দাঁড়ালো। সে এবার পুরোপুরি আমাদের দিকে তাকালো। রাহুল পাখিটা তুলে ধরে বলল, তুই যদি না থামিস আমি এই পাখিটাকে এখন থেকেই উড়িয়ে দেব। পাখি কিন্তু রাস্তা চেনে না, ফিরতে পারবে না। ওস্তাদের মুখ কালো হয়ে গেল। আমরা এবার প্রথমবারের মতো দেখলাম ওস্তাদ সত্যিকারের ভয় পাচ্ছে। তার চোখ চকচক করছে। পুলিশ ইন্সপেক্টর এই ফাঁকে উঠে দাঁড়ালো, বন্দুক তাক করলো ওস্তাদের দিকে। তুমি পালাতে পারবে না ওস্তাদ, এবার তোমার খেলা শেষ। ওস্তাদ বুঝতে পারল সে ফেঁসে গেছে। সে এক মুহূর্ত দাঁড়িয়ে রইল, তারপর কষ্ট করে হাত উঁচিয়ে দিল। পুলিশ সঙ্গে সঙ্গে তাকে জাপটে ধরে মাটিতে ফেলে দিল। বিষ্ণু ততক্ষণে হাঁপাতে হাঁপাতে বসে পড়েছে। ওস্তাদ, ওস্তাদ শেষ। রাহুল হাসল। এবার হ্যাঁ হ্যাঁ, এবার সত্যিই শেষ। আমরা তাকিয়ে দেখলাম পুলিশের গাড়ির দরজা বন্ধ হয়ে গেল। এবার সত্যি ওস্তাদ শেষবারের মতো ধরা পড়েছে। বিষ্ণু পাখিটার দিকে তাকিয়ে বলল, তোর জন্যই আমি বেঁচে গেছি, জানিস তুই? পাখিটা এবার শান্ত হয়ে বলল, ওস্তাদ নেই, ওস্তাদ নেই। আমি হেসে বললাম, ঠিক বলেছিস, এবার ও সত্যিই নেই। রাহুল আমার দিকে তাকিয়ে বলল, আর একটা রহস্য সমাধান হলো পলাশ। আমরা তিনজন মিলে হাঁটা ধরলাম। রাতের শহরে রহস্যের পর্দা নেমে গেছে। কলকাতার এক কোণায় ছোট এক গ্রাম, নাম হরিপুর। গ্রামটি খুব সাধারণ, কিন্তু এক জায়গায় এর অস্বাভাবিকতা। সেখানকার হরিপুর উচ্চ বিদ্যালয়। এই স্কুল থেকে একের পর এক ছাত্র উধাও হয়ে যাচ্ছে। গোটা গ্রামে আতঙ্কের ছায়া। পুলিশ কিছু করতে পারছে না, কেউ নিখোঁজ ছাত্রদের খোঁজ পায় না, আর যারা শেষবার তাদের দেখেছে তারাও কিছু বলতে পারে না, যেন কেউ বা কিছু তাদের ভয় পাইয়ে দিয়েছে। এমন পরিস্থিতিতেই গোয়েন্দা রাহুল সেন খবর পেলেন, শুধু স্কুল থেকে উধাও হচ্ছে,
হ্যাঁ স্যার, সব ছাত্র স্কুলের ভেতর থেকে নিখোঁজ। রাহুল গভীর চিন্তায় পড়ে গেল। স্কুলের ভেতর থেকে মানুষ অদৃশ্য হয়ে যাচ্ছে। এই রহস্যের পেছনে কি সত্যিই কোনো অপরাধী আছে, নাকি এর গভীরে লুকিয়ে আছে কোনো অতিপ্রাকৃত রহস্য? রাহুল সেন হরিপুরের পথে রওনা দিলেন। অন্ধকারের গহ্বরে নামার আগে শেষবারের মতো তিনি পকেট থেকে পাইপ বের করে ধরলেন। তার চোখে ঝিলিক খেলল। এই রহস্য তাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। হরিপুর গ্রামে পৌঁছেই রাহুল সেন বুঝতে পারলেন এখানে আতঙ্ক যেন বাতাসের সঙ্গেও মিশে আছে। স্কুলের চারপাশে লোকজন খুব একটা আসতে চায় না। গ্রামের মানুষ ফিসফিস করে কথা বলে, যেন কেউ শুনে ফেললেই বিপদ ঘটে যাবে। ঠিক তখনই রাস্তার ধুলো উড়িয়ে একটা পুরনো জিপ এসে থামল। গাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো এক যুবক, হাসি মুখ, চোখে তীক্ষ্ণ দৃষ্টি। গোয়েন্দা সাহেব, আপনি তো একা একাই রহস্যের জাল ভেদ করতে চলে এসেছেন, আমাকে জানানো যেত না? রাহুল সেন তাকিয়ে থাকলেন পলাশের দিকে, তার পুরনো বন্ধু ও সহযোগী। তুমি ঠিক সময় এসেছো পলাশ, গাড়ি এনেছো, ভালো করেছো। সামনে আমাদের অনেক জায়গায় যেতে হবে, গাড়ি চালানোর জন্য আছি, কিন্তু অ্যাকশন লাগবে না? রাহুল হালকা হাসলেন, কিন্তু তার চোখে চিন্তার ছাপ স্পষ্ট। তিনি গ্রামের কিছু স্থানীয়দের সঙ্গে কথা বলতে চাইলেন, বিশেষ করে সেই লোকেদের যাদের সন্তান নিখোঁজ হয়েছে। তারা এক এক করে বলতে লাগলো, সন্ধ্যার পর কেউ স্কুলের কাছে গেলে অদ্ভুত শব্দ শুনতে পায়, কখনো ফিসফিসানি, কখনো বা কারো সাহায্য চাওয়ার আওয়াজ, কিন্তু সেখানে গেলে কেউ থাকে না। রাহুল সেন গভীর মনোযোগ দিয়ে শুনছিলেন, আর পলাশ ইতিমধ্যে নিজের মতো করে গোটা জায়গাটা লক্ষ্য করছিল। রাহুল দা, আমরা আজ রাতেই স্কুলের সামনে পাহারা দেব, কিছু একটা রহস্য লুকিয়ে আছে এখানে। রাহুল একমত হলেন, রহস্যের জাল এবার ছিঁড়তে হবে। রাত গভীর। হরিপুর গ্রামের আকাশ কালো মেঘে ঢাকা। ঝিঝি পোকার ডাক ছাড়া চারপাশ নিস্তব্ধ। স্কুলের সামনের মাঠে দাঁড়িয়ে রাহুল আর পলাশ অপেক্ষা করছিলেন। রাহুল দা, এই জায়গাটায় একটা অদ্ভুত শীতল ভাব আছে। রাহুল কোনো উত্তর দিলেন না। হঠাৎ করে বাতাসের সঙ্গে একটা চাপা গঙ্গালীন আওয়াজ ভেসে এলো। দুজনেই চমকে তাকালেন স্কুলের দিকেই। জানালার ফাঁক দিয়ে যেন কারো ছায়া দেখা গেল। পলাশ দ্রুত বলল, আমরা ভেতরে ঢুকবো? রাহুল মাথা নাড়লেন। দুজন নিঃশব্দে স্কুলের পেছনের দরজার দিকে এগিয়ে গেলেন। দরজাটা একটু ফাঁক ছিল, যেন কেউ ইচ্ছে করেই খোলা রেখেছে। ভেতরে ঢুকে অন্ধকার করিডোর পেরোতেই একটা কিসের যেন শব্দ হলো, মনে হলো চাপা পদশব্দ। রাহুল টর্চ জ্বালাতেই সামনের দেয়ালে বিশাল এক অক্ষরে লেখা, পালাও। পলাশ নিচু গলায় বলল, এটা কি আমাদের জন্য সতর্কবার্তা? ঠিক তখনই করিডোরের অন্য প্রান্ত থেকে জোরে দরজা বন্ধ হওয়ার শব্দ এলো। রাহুল ইশারায় পলাশকে সজাগ থাকতে বললেন। তারা ধীরে ধীরে সেই কক্ষের দিকে এগোলেন। দরজার হ্যান্ডেলে হাত রাখতেই ভিতর থেকে একটা ফিসফিসানি শব্দ এলো, রাহুল এক ঝটকায় দরজা খুললেন, কিন্তু ঘরটা ছিল ফাঁকা। কিছু জ্বালানার পর্দা বাতাসে দুলছিল। পলাশ চাপা গলায় বলল, এখানে কেউ ছিল, আমি নিশ্চিত। রাহুল মেঝের দিকে তাকিয়ে দেখলেন মাটিতে কাদা মাখা পায়ের ছাপ, কিন্তু অবাক করার বিষয় হলো ছাপগুলো হঠাৎ করেই শেষ হয়ে গেল, যেন কেউ হাওয়ায় মিলিয়ে গেছে। রাতের নীরবতা যেন আরও ঘনীভূত হয়ে উঠেছে। রাহুল আর পলাশ ফাঁকা ঘরের মেঝেতে সেই হঠাৎ শেষ হয়ে যাওয়া কাদামাখা পায়ের ছাপের দিকে তাকিয়েছিলেন। এটা কি সম্ভব রাহুলদা?
রাহুল কিছুক্ষণ পায়ের ছাপগুলো পর্যবেক্ষণ করলেন। আচমকা তিনি দেয়ালের কাছে ঝুঁকে একটা ছোট সরু ফাটল খুঁজে পেলেন। আঙুল বুলিয়ে বললেন, পলাশ, এই দেয়ালটা ফাঁপা, এখানে একটা গোপন পথ থাকতে পারে। পলাশ উত্তেজিত হয়ে বলল, তাহলে অপেক্ষা কিসের? দেখি কি আছে ভেতরে। দেয়ালে হাত বোলাতেই একটা জায়গায় মৃদু চাপ লাগলো, আর ধীরে ধীরে দেয়ালটা সরতে শুরু করলো। সামনের দিকে একটা সরু গলি দেখা গেল। সেখানে গা থমথমে অন্ধকার, এক অদ্ভুত ভেজা গন্ধ ভেসে আসছে ভিতর থেকে। রাহুল টর্চ লাইট জ্বালালেন। সামনের পথটা সরু সিঁড়ির মতো নেমে গেছে নিচের দিকে। আমরা কি নিচে নামবো, রাহুলদা? অবশ্যই। দুজন ধীরে ধীরে নিচে নামতে লাগলেন। চারপাশের দেয়াল কাঁচা ইটের, মনে হচ্ছে বহু পুরনো। খানিকটা এগোতেই তারা দেখতে পেলেন সামনের ঘর থেকে ফিসফিস করে কেউ কথা বলছে। তুমি নিশ্চিত ওরা আমাদের পায়নি? না, কিন্তু সাবধান থাকতে হবে, বেশি ঝুঁকি নেওয়া যাবে না। রাহুল আর পলাশ নিঃশব্দে সামনে এগিয়ে গেলেন। তারা দেখলেন একটা ছোট ঘরে দুজন লোক দাঁড়িয়ে কথা বলছে, আর এক পাশে একটি পুরনো কাঠের দরজা। দরজার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে ভিতরে ধুলো জমা থাকা স্কুলের ইউনিফর্ম ছড়ানো। পলাশ রাহুলের কানে ফিসফিস করে বলল, ওই দরজার পেছনেই কি নিখোঁজ ছাত্রদের রহস্য লুকিয়ে আছে? রাহুল চোখ শুরু করলেন। এবার সত্য উন্মোচনের সময় এসেছে। রাহুল আর পলাশ গোপন ঘরের দরজার সামনে দাঁড়িয়েছিলেন। দরজার ফাঁক দিয়ে ধুলো জমে থাকা স্কুলের ইউনিফর্ম দেখা যাচ্ছিল, যা নিখোঁজ ছাত্রদের কোনো সূত্রের ইঙ্গিত দিচ্ছিল। পলাশ ইঙ্গিতে রাহুলকে জানালো যে দরজার বিপরীত পাশে দাঁড়িয়ে কভার দেবে। রাহুল ধীরে ধীরে দরজার হাতলে হাত রাখলেন, তারপর এক ঝটকায় খুলে দিলেন। ঘরটা ধোঁয়ায় ভরা, ভেতর থেকে পচা কাঠের গন্ধ আসছিল। দেয়ালের দিকে তাকাতেই চমকে উঠলেন দুজন। দেয়ালে খোদাই করা অসংখ্য নাম, সবই নিখোঁজ ছাত্রদের। তাদের ঠিক নিচেই একটা কালো অক্ষরে লেখা ছিল, ওরা ফিরে আসবে না। পলাশ শ্বাসরুদ্ধ হয়ে বলল, এর মানে কি রাহুল দাদা? ওরা কি? তার কথা শেষ হওয়ার আগেই ঘরের এক কোণ থেকে একটা চাপা গঙ্গালীন শব্দ শোনা গেল। রাহুল টর্চ লাইট সেই দিকে ঘুরিয়ে দিলেন। ঘরের এক পাশে বাঁধা অবস্থায় বসে আছে একটি ছেলে। বাঁচান আমাকে, ওরা আসছে। পলাশ দ্রুত এগিয়ে গিয়ে ছেলেটির দড়ি খুলতে লাগলো, কিন্তু ঠিক তখনই পেছন থেকে দরজার কপাট প্রচণ্ড শব্দে বন্ধ হয়ে গেল। এক মুহূর্তের জন্য পুরো ঘরটা যেন নড়ে উঠল। বাতাসে একটা ফিসফিসানি ভেসে এলো। তোমরা বেশি জেনে ফেলেছ। রাহুল টর্চ তুলে ঘরের চারপাশ দেখলেন, কিন্তু কাউকে দেখা গেল না। ছেলেটি তখন কাঁপছিল, গলাটা শুকিয়ে গেছে। আমাকে এখান থেকে নিয়ে চলুন, ওরা আমাদের উপর পরীক্ষা চালাচ্ছিল। রাহুল আর পলাশ একে অপরের দিকে তাকালেন। রহস্য আরো গভীর হয়ে যাচ্ছে। ছেলেটির শরীর তখনও কাঁপছিল। রাহুল তার কাঁধে হাত রাখলেন, গলায় মমতা এনে বললেন, ভয় পেও না, আমরা তোমাকে নিরাপদে নিয়ে যাব। আগে বলো কি হয়েছিল। ছেলেটি কাপা গলায় বলল, "আ- আমি আমি সব শুনেছি। তারা আমাদের স্কুল থেকে বেছে বেছে নিয়ে যাচ্ছিল। যারা ফিরে আসতো তারা আর স্বাভাবিক থাকতো না।" পলাশ শ্বাসরুদ্ধ হয়ে বলল, তারা মানে কি? ঠিক তখনই ঘরের এক কোণা থেকে টেনে হিঁচড়ে আসা কিছুর শব্দ শোনা গেল। রাহুল আর পলাশ দুজনেই সতর্ক হয়ে উঠলেন। ঘরের ধুলো মাখা মেঝেতে একটা ছায়া ধীরে ধীরে দীর্ঘ হয়ে আসছে। রাহুল দ্রুত ছেলেটিকে আড়াল করলেন। ছায়াটা যেন আকৃতি বদলাচ্ছে। বাতাসে ফিসফিস শব্দ, যেন অচেনা কোনো ভাষায় কিছু বলা হচ্ছে।
পলাশ দ্রুত একটা কাঠের লাঠি হাতে তুলে নিয়ে বলল, আমার এসব লাফুত ভূতের ব্যাপার বিশ্বাস নেই রাহুলদা, এবার যাই হোক সামনাসামনি আসুক। ঠিক তখনই ঘরটা কেঁপে উঠল, বাতাসের মধ্যে অদ্ভুত এক শীতলতা ছড়িয়ে পড়ল, ছায়াটা ঘন হয়ে এক বিকট অন্ধকার রূপ নিল। রাহুল পলাশকে চুপ থাকতে ইশারা করলেন। তিনি পকেট থেকে একটা ছোট চৌমুখীয় কম্পাস বের করলেন। কম্পাসের কাঁটা অস্বাভাবিকভাবে ঘুরতে শুরু করলো। এটা কোনো সাধারণ ঘটনা নয়, এই ঘরের কিছু একটা রয়েছে, এমন কিছু যা আমাদের চোখে দেখা যাচ্ছে না। পলাশ দরজার দিকে তাকিয়ে বলল, দেখো, দরজার ওপাশে কারা যেন আছে। হালকা হলুদ আলোয় দেখা গেল দরজার ওপাশে ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের মুখ দেখা যাচ্ছে না। পলাশ দরজা খুলতে এগোতেই রাহুল তাকে থামিয়ে দিলেন। এটা একটা ফাঁদও হতে পারে, আমাদের মাথা ঠান্ডা রেখে এগোতে হবে। পলাশ একটু থেমে বলল, তাহলে কি করা যায়? রাহুল একটা কাগজ বের করলেন, যেখানে তিনি নিখোঁজ ছাত্রদের নাম লিখছিলেন। হঠাৎ করে এই ছেলেটি বলল, এই নামগুলো আমি একবার একটা ঘরে দেখেছিলাম, ওরা সব নাম লিখে রাখতো, তারপর একে একে সবাই গায়েব হয়ে যেত। রাহুল দ্রুত বললেন, তাহলে আমাদের এই ঘরটা খুঁজতে হবে, সেটা আমাদের পরবর্তী গন্তব্য। তিনজন দরজার দিকে এগিয়ে গেলেন। দরজার ওপাশে কে বা কি অপেক্ষা করছে তা অজানা। রাতের অন্ধকারে গ্রামের স্কুলের সামনের রাস্তা দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন রাহুল এবং পলাশ। বাতাসে একটা অদ্ভুত গন্ধ, যেন পুড়ে যাওয়া কাঠের ছাই আর বুনো পাতার মিশ্রিত গন্ধ ভাসছে। পলাশ গাড়ি চালাচ্ছিল, আর রাহুল জানালা দিয়ে বাইরে তাকিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করছিলেন। রাহুলদা, এবার কি করতে চলছো? স্কুলের ভেতরে ঢুকতে হবে পলাশ, আমি নিশ্চিত রহস্যের চাবিকাঠি সেখানেই আছে। স্কুলের গেট বন্ধ ছিল, তবে তালা দেওয়া ছিল না। আস্তে করে দরজা ঠেলে দুজনে ভেতরে ঢুকলো। চারপাশে কোনো শব্দ নেই, শুধু দূর থেকে শেয়ালের ডাক ভেসে আসছে। তুই কি শুনতে পাচ্ছিস পলাশ? পলাশ কান পেতে শুনল। খুব দূরে অতি ক্ষীণভাবে যেন কারো গঙ্গানীন শব্দ। এটা তো মানুষের আওয়াজ মনে হচ্ছে। দুজনই শব্দের উৎস খুঁজতে শুরু করলো। স্কুলের পুরনো লাইব্রেরির পেছনে একটা ছোট ঘর থেকে শব্দটা আসছে বলে মনে হলো। দরজাটা শক্ত হয়ে বন্ধ করা ছিল। রাহুল দ্রুত পকেট থেকে চাবির গোছা বের করে তালা খোলার চেষ্টা করলেন, কিন্তু সেটা সম্ভব হলো না। দাঁড়া দাঁড়া, আমি একটা চেষ্টা করি। এই বলে পলাশ দরজা ধাক্কা দিল একবার দুইবার, তারপর হঠাৎ দরজাটা কেঁপে উঠেই খুলে গেল। ভেতরে আলো ফেলে দেখা গেল কয়েকজন কিশোর ঘরের মেঝেতে বসে আছে। তারা ক্লান্ত, ভীতস্রোত। একজন ছেলেকে দেখে রাহুল চমকে উঠলেন। তুমি তো নিখোঁজ ছাত্রদের একজন। ছেলেটি কাঁপতে কাঁপতে মাথা নাড়ল। আমাকে আমাকে আমাদের আমাদের বাঁচান, আমাদের বাঁচান স্যার, ওরা আমাদের মেরে ফেলবে। রাহুল আর পলাশ একে একে ছেলেগুলোকে ঘর থেকে বের করলো, কিন্তু রহস্য এখানে শেষ নয়। তারা এখনও জানে না কে এই অপরাধের পেছনে আছে এবং কেন। রাতের আধারে স্কুলের ছোট অক্ষ থেকে উদ্ধার হওয়া ছেলেগুলোকে নিয়ে রাহুল এবং পলাশ ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো। তাদের চোখে ছিল ভয়, ক্লান্ত আর অনেক প্রশ্ন। তোমরা এখানে কিভাবে এলে? একজন ছেলেটি, নাম রবি, কাপা গলায় বলল, আমাদের আমাদের স্কুলের এক শিক্ষকের আমাদের এক স্কুলের শিক্ষকের কাছে ডাকা হয়েছিল, তারপর আমরা জ্ঞান হারাই। শিক্ষক? কে এই শিক্ষক?
ছেলেগুলো একে অপরের দিকে তাকালো, যেন তারা ভয় পাচ্ছে নাম বলার জন্য। বলতে ভয় পেও না, আমরা তোমাদের সাহায্য করব। রবি ধীরে ধীরে ফিসফিস করে বলল, শিক্ষকের নাম মাধব স্যার। রাহুল আর পলাশ চমকে উঠলেন। মাধব স্যার একজন অভিজ্ঞ এবং সম্মানিত শিক্ষক, যার বিরুদ্ধে আগে কোনো অভিযোগ ওঠেনি। আমরা মাধব স্যারের বাসায় যাব, এখানে কিছু একটা গোপন আছে। সেই রাতেই তারা মাধব স্যারের বাসার সামনে গিয়ে দাঁড়ালো। জানালার ফাঁক দিয়ে দেখা গেল তিনি একা বসে আছেন, কি যেন লিখছেন। হঠাৎই একটা ছায়া তার পেছনে নড়ল, যেন আরেকজন সেখানে লুকিয়ে আছে। রাহুল ও পলাশ একে অপরের দিকে তাকালো। রহস্য আরও ঘনীভূত হলো। রাহুল ও পলাশ দ্রুত মাধব স্যারের বাসার দরজার সামনে এসে দাঁড়ালো। দরজাটা বাইরে থেকে তালাবদ্ধ ছিল না, কিন্তু ভেতর থেকে শব্দ আসছিল। আমরা কি সরাসরি ঢুকে যাব? রাহুল কিছুক্ষণ ভাবল, তারপর বলে উঠল, না না, দরজা নক করি, দেখি তিনি কি প্রতিক্রিয়া নেন। পলাশ দরজায় 3বার নক করল। কিছুক্ষণ অপেক্ষার পর মাধব স্যার দরজা খুললেন। তিনি চমকে উঠলেন রাহুল ও পলাশকে দেখে। তোমরা এখানে এত রাতে কি করছো? কোনো দরকার আছে? রাহুল গভীর স্বরে বলল, স্যার, আমরা কিছু নিখোঁজ ছাত্রকে খুঁজে পেয়েছি এবং তারা বলছে যে আপনি তাদের ডেকেছিলেন। মাধব স্যার মুহূর্তের জন্য নিশ্চুপ হয়ে গেলেন, তারপর বলে উঠলেন, ভেতরে এসো, ভেতরে এসে কথা বলি। দুজনই ভেতরে ঢুকল। ঘর জুড়ে পুরনো বইয়ের গন্ধ আর টেবিলের ওপর ছড়িয়ে থাকা কিছু কাগজপত্র। রাহুল দ্রুত চোখ বুলিয়ে নিল কাগজগুলোর দিকে। স্যার, সত্যি কথাটাই বলুন, এ ঘটনার পেছনে কি আপনার কোনো হাত আছে? মাধব স্যার দীর্ঘ শ্বাস ফেললেন। আমি জানি, আমি জানি তোমরা আমাকে সন্দেহ করছো, কিন্তু সত্যিটা অন্য কিছু। তিনি কিছু একটা বলতে যাচ্ছিলেন, তখনই জানালার পর্দা বাতাসে উড়ে উঠল আর একটা কালো ছায়া মূর্তির মধ্যে বেরিয়ে গেল ঘর থেকে। রাহুল চেঁচিয়ে বলতে লাগলো, ওই লোকটাকে ধরতে হবে। পলাশ দেরি না করে দরজা খুলে বের হয়ে গেল, কিন্তু বাইরের রাস্তা ফাঁকা। কেউ আমাদের কথাগুলো শুনেছিল? মাধব স্যার, দয়া করে বলুন, কি চলছে এখানে? মাধব স্যার এবার চুপচাপ দাঁড়িয়ে থাকলেন, চোখে মুখে আতঙ্ক। মাধব স্যার কাঁপা কাঁপা গলায় এবার বললেন, তোমরা তোমরা যা ভাবছো বিষয়টা ঠিক ততটা সহজ নয়। রাহুল তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, তাহলে আমাদের সত্যিটা খুলে বলুন স্যার। মাধব স্যার দীর্ঘ শ্বাস ফেলে জানালার বাইরে তাকালেন, যেন মনে মনে ভাবছেন কোথা থেকে শুরু করব। তারপর আস্তে আস্তে বললেন, আমি এই স্কুলে অনেক বছর ধরে শিক্ষকতা করছি, কিন্তু গত কয়েক মাস ধরে আমার এক পুরনো ছাত্র হুমকি দিয়েছে আমাকে। পুরনো ছাত্র? সে কেন আপনাকে হুমকি দিবে? ওর নাম অরিন্দম। বছর 10 আগে এই স্কুলে ছাত্র ছিল। খুব মেধাবী, কিন্তু মানসিকতাভাবে কিছুটা অস্থির ছিল। একদিন পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা পড়েছে। আমি ওকে বহিষ্কার করেছি। এরপর থেকে সে আমার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য উত্তান্ন হয়ে উঠেছে। রাহুল গভীর চিন্তায় পড়ে গেল। কিন্তু এই অপরাধের সাথে আপনার কি সম্পর্ক? মাধব স্যার বললেন, কয়েক মাস আগে অরিন্দম আমার সাথে যোগাযোগ করে। সে বলে সে এখন অনেক ক্ষমতাশীল এবং আমাকে ভয় পেতে হবে। আমি পাত্তা দেইনি, কিন্তু এরপর থেকেই ছাত্ররা একে একে নিখোঁজ হতে থাকে। প্রথমে আমি কিছু বুঝতে পারিনি, কিন্তু পরে যখন দেখলাম নিখোঁজ ছাত্রদের মধ্যে বেশিরভাগই আমার ক্লাসের, তখন আমার সন্দেহ হয়। তাহলে আপনি পুলিশের কাছে যাননি কেন? গিয়েছিলাম আমি, কিন্তু পুলিশের কাছে কোনো প্রমাণ ছিল না।
আর অরিন্দম ছিল খুব চতুর। সে সব কিছু ছায়ার আড়াল থেকেই করে। আমি ভেবেছিলাম হয়তো সে আমাকে শুধু ভয় দেখাচ্ছে, কিন্তু যখন শেষ পর্যন্ত আমার কিছু ছাত্র আমাদের সামনে এসে বলল যে তাদের জোর করে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে, তখন আমি বুঝলাম এটা থামানো সম্ভব হচ্ছে না। রাহুল একটু চিন্তা করলো, তারপর বলল, অরিন্দম কোথায় থাকতে পারে স্যার, আপনি কি জানেন? মাধব স্যার ফিসফিস করে বললেন, স্কুলের পুরনো বন্ধ ভবনটা, যেখানে এক সময় গবেষণাগার ছিল। আমি শুনেছি ও মাঝে মধ্যে সেখানে যায়। রাহুল আর পলাশ একে অপরের দিকে তাকালো। এবার রহস্যের সমাধান করার সময় এসে গেছে। রাত গভীর হওয়ার আগেই রাহুল ও পলাশ স্কুলের পুরনো বন্ধ ভবনের সামনে এসে দাঁড়ালো। ভবনটি বহু দিন ধরে ব্যবহার হয়নি, দেয়ালে শ্যাওলা জমে গেছে, চারপাশ অন্ধকার আর নির্জন। অরিন্দম যদি এখানে থাকে তবে সাবধান থাকতে হবে কিন্তু। রাহুল একবার চারপাশে চোখ বুলিয়ে নিল, তারপর বলল, একবার দেখে নেই প্রবেশের অন্য কোনো পথ আছে নাকি। দুজনে আস্তে আস্তে জানালার পাশ দিয়ে এগোতেই ভেতর থেকে ফিসফিস শব্দ শুনতে পেল। রাহুল আর চোখে তাকিয়ে দেখল কয়েকজন ছেলে চুপচাপ বসে আছে, চোখে মুখে ভয়। আর সামনের টেবিলে বসে আছে অরিন্দম, কারো সঙ্গে মোবাইলে কথা বলছে। যেভাবে কাজ করতে বলেছি সেভাবেই যেন হয়, কোনো গড়বড় চাই না আমি। ঠিক আছে বস, আপনি কোনো টেনশন করেন না, যেভাবে বলেছেন সেভাবেই কাজ হয়ে যাবে। রাহুল আর দেরি করল না। ইশারা দিতেই পলাশ দ্রুত জানালার কাঁচ ভেঙে ভেতরে ঢুকে পড়ল। এক মুহূর্তের মধ্যে ঘরের ভেতর আতঙ্ক ছড়িয়ে গেল। অরিন্দম, এবার তোমার খেলা শেষ। অরিন্দম পালানোর চেষ্টা করতেই পলাশ ফাল দিয়ে তাকে ধরে ফেলল। আর মেরো না আমাকে, আর মেরো না, আমি হার মানছি, আমি হার মানছি। ছেলেগুলো তখনই চিৎকার করে ওঠে, আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও। একটু পরেই পুলিশ এসে সবাইকে উদ্ধার করলো। অরিন্দমের কৌশল ফাঁস হয়ে গেল। সে মূলত মাধব স্যারকে ফাঁসাতে চেয়েছিল এবং ছাত্রদের অপহরণ করে আতঙ্ক সৃষ্টি করেছিল। পুলিশের কাছে স্বীকারোক্তি দিতে বাধ্য হলো সে। শেষ পর্যন্ত রহস্যের সমাধান হলো এবং স্কুল ফিরে পেল তার হারানো ছাত্রদের। মাধব স্যারের নামও কলঙ্কমুক্ত হলো। রাহুল ও পলাশ একে অপরকে দিকে তাকিয়ে হাসল। আরেকটি রহস্যের সফল সমাপ্তি। যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরও সাসপেন্স রহস্যময় গল্প শুনতে সাবস্ক্রাইব করুন গল্পের অন্বেষণ। ধন্যবাদ।